রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ পর্ব সংখ্যা 50 শামিকা বেবি ইটস আ শাহামিকা নট শামিকা শাহামিকা ইয়েস সানজির কোলে তোয়ালের মাঝে ফুটফুটে বাচ্চাটার দিকে আর চোখে তাকিয়ে দেখে তাসিন। এত ছোট বাচ্চা আগে সে কখনো দেখেনি। এত ছোট ছোট হাত পা আঙুল সবকিছু তার কাছে অদ্ভুত লাগছে। নিজের হাতের দিকে বারবার তাকিয়ে বাচ্চার সঙ্গে মিলিয়ে দেখতে থাকে গাঢ় নজরে। এত ছোট কেন ও? বেবিরা তো ছোটই হয়, তুমিও তো এতটুকু ছিলে। আমিও? হ্যাঁ। তাসিন গোল গোল চোখ করে ফুপিমণির দিকে তাকিয়ে থাকে। নিজের ভাবনায় মশগুল হয়ে উঠেছে সে। তার মতে সেও এমন ছোট বেবি ছিল, তার হাত পা আঙুল ওইরকম ছিল। এখন তাহলে সে বড় হয়েছে, তাহলে সে বড় আর শাহামিকা বেবি ছোট। কিন্তু কি ব্যাপার? তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন বেবি মানিক? দুদিন হলো দেখছি তুই বেবিটাকে একবারও ছুঁয়ে দেখছিস না, একটু কোলে নেওয়ার কথা ভাবছিস না। কাহিনী কি? আমার ভয় করে। আমি বেবিকে কোলে নিব না। সত্যি নিবি না? না, একটুখানি নিয়ে দেখ। না না, আমি নিব না বলছি তো। তাসিন দুহাত মাথা নেড়ে দৌড়ে গিয়ে তিথির গা ঘেঁষে বসে পড়ে সোফায়। মামুনি শাড়ির আঁচলে মুখ লুকিয়ে চোরা দৃষ্টিতে ফুপিমণির দিকে তাকায়। তাকাও। ইয়োপানির জন্য নতুন ইয়োসানি খুঁজতে হবে মনে হচ্ছে। তাই তো দেখছি। এত বড় প্রত্যাখ্যান মেনে নেওয়া যায় না। বেবি মানিক বাদ, টোটালি বাদ। ভাবি শোনো, আমার ছেলে যেন শাহামিকার পরে ডিস্টার্ব করতে না আসে, আগে সতর্ক করে দিচ্ছি, না হলে পরে ইফটিজিং এর মামলা ঠুকে দিব। তিথি ছেলের দিকে এক নজর তাকিয়ে ফোনের দিকে মনোনিবেশ করে। টাইপিং করতে করতে শান্ত গলায় বলে, ভয় পাচ্ছ কেন তুমি? ছোট বেবিদের তো সবাই আদর করে। মামুনি, ইয়োপানি কোথায়? আবার ইয়োপানি? বলেছি তো চাচিমণি ডাকবে। সানজি হালকা কোলে ঝাঁকাতে ঝাঁকাতে হাঁটু থেকে ফ্লোরে জুড়ে। কন্যা রাজকন্যা সাহেবা গভীর ঘুমে নিমজ্জিত। সেদিক পানে এক পলক তাকিয়ে গভীর কণ্ঠে বলে, ইয়োপানির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এখন থেকে ইয়োপানি হচ্ছে এই বেবি। এই হচ্ছে নতুন ইয়োসানির নতুন খুঁজবে আমরা, বুঝেছিস? এই ইয়োপানির জন্য তার সাথে বিয়ে দিব। ইয়োপানি? হ্যাঁ। তাসিন মায়ের আঁচলে মুখ লুকিয়ে তোলে, বিষময় ভাব চোখে মুখে ফুটে তোলে। কিন্তু ইয়োপানি তো শুধু আমার। কে বলেছে তোর? তোকে আমি আর আমরা কেউই দিব না। তুই তো বেবিকে দেখে ভয় পাস। এই ইয়োপানিকে আমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। লাল টুকটুকে শাড়ি পরবে সে, ঠিক যেমন করে আগের ইয়োসানি এবং ইয়োপানির বিয়ে হয়েছে ওই রকম করেই বিয়ে হবে। মাঝখানে তুই হবি বাপ্পারাজ। বাপ্পারাজকে? বাপ্পারাজ না, বাপরাজ না বেবি মানিক, বাপ্পারাজ। না, তুমি তো বললে বাপরাজ। না রে বাপ, বাপ্পারাজ তোর সিনিয়র ভার্সন। ফুপিমণির এমন কঠিন কঠিন কথা তাসিনের বোধগম্য হয় না। সে উজবুকের ন্যায় মাথা ভাবতে থাকে সবকিছু। মনে পড়ে ইয়োপানির বিয়ের সময় ফুপিমণি বলেছিল নতুন আরেকটা ইয়োপানি আসবে, তখন তাকে তার সাথে বিয়ে দেওয়া হবে। তার মানে কি এটাই হলো সেই ইয়োপানি? কিন্তু এটা তো নতুন ইয়োপানি হলে কেন সবাই তাকে অন্য জায়গায় বিয়ে দিবে বলছে? বিয়ে তো সে নিজেই করবে, কিন্তু আবার যদি কেউ কেড়ে নেয়? মামুনি! তাসিনের হুট করে চিৎকার সানজি তিথির চোখ বড় বড় হয়ে তাকায়, তাতে দাঁত পিষে শক্ত গলায় বলে, চুপ চুপ, চিৎকার করছিস কেন? দেখছিস না বেবি ঘুমিয়েছে? আমি বিয়ে করব, এক্ষুনি বিয়ে করব। মামুনি আস্তে কথা বলো। কাকে বিয়ে করবে তুমি? তাসিন ইয়োপানিকে বিয়ে করবে। কে তোর ইয়োপানি? ফুপি মনু সরু চোখে দৃষ্টিতে বেবি মানিকটার আনচান লজ্জা পেয়ে যায়। ঠোঁট উল্টে লজ্জামাখ হাসিতে মামুনির কাঁধে মুখ লুকায় সে। তিতির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, মামুনি, ফুপিমনির কোলে যে বেবি আছে না, ওকে বিয়ে করব। কেন? ও তুমি বুঝতে পারবে না, ওটা তো আমার ইয়োপানি। তাসিনের ফিসফিসানি শুনে, বলা কথা শুনে সানজি তাকোয়া মুখ টিপে হাসে। যাক, এতক্ষণে বেবি মানিকটার মাথায় তাহলে হিসাবটা ঠুকঠাক ঢুকে গেছে। তার মানে সে এ দুদিনে চিনতেও পারেনি। আচমকা এত ছোট বেবি দেখে ভয় পেয়েছিল, যার জন্য দূরে দূরে ছিল। বেবি বিয়ে হয় না, বিয়ে করতে হলে আগে বড় হতে হয়। না না, আমি তো বড় হয়ে গিয়েছি। ফুপিমণি বলো তুমি। ফুপিমণি বলে লাভ নেই, ফুপিমণি শুনবে না। তুই বলবি কেন? ভয় পাস দেখে বেবিকে। আর কাজ হবে না, তুই আউট, একদম বোল্ড আউট। তাসিন কাঁধ থেকে মাথা তুলে তিথির গাল ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় সোফার ওপরে।
দুহাত কোমরে ভাঁজ করে কপাল কুঁচকে বলে, এটা আমার ইয়োপানি, শুধু আমি বিয়ে করব, আর কেউ বিয়ে করতে পারবে না। তোমরা কেউ বুঝতে পারছো না কেন ফুপিমণি? আস্তে কথা বল বেবি মানিক, মাইক বাজাচ্ছিস কেন? উঠে পড়বে তো ও। আমি তাহলে টুপি আর পাঞ্জাবি নিয়ে আসি। সানজি তাকোয়া পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে। তিথি ফোন থেকে দৃষ্টি তুলে অবাক হয়ে তাকায়। একসাথে তিনজনই আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করে, কি করবি? তাসিন সোফা হতে নেমে নিঃসংকোচ ভঙ্গিতে বলে, ইয়োপানিকে এক্ষুনি বিয়ে করব। সানজি, এই ছেলে বড় হলে নিঘাত পাগলা প্রেমিক হবে। তুই মিলিয়ে নিস আমার কথা। মিলানোর কি আছে? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি। ভাবি তোমার ছেলে ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছ? তিথি ফোন রেখে দীর্ঘ শ্বাস ফেলে পায়ের ওপর পা তুলে বসে নিরস গলায় বলে, তোমরা সবাই মিলে আমার ছেলেটার মাথায় এসব ঢুকিয়েছো। বিয়ের ভূত মাথায় চেপেছে, এখন ম্যানেজ করো। আর তার ভবিষ্যৎ নিয়ে আমি নিজেকে ডিপ্রেশনে থাকি। মামনি, আমার পাঞ্জাবি আর টুপি কোথায়? তাসিন, চুপ করো। এটা তোমার বাসা না, এটা সাহামিকাদের বাসা। এখানে টুপি নেই, তুমি বিড়াল প্যান্ট ছাড়া কিছু পাবে না এখানে। আমাকে এনে দাও, এক্ষুনি এনে দাও। তাসিনের খাদো খাদো কণ্ঠে বলা কথা সানজি নিজের হাসি চাপায় নিরেট স্বরে বলে, বিয়ে তো সহজ নয় রে পাগলা প্রেমিক। ইয়োপানির মন না জুগিয়ে বিয়ে করবি? তোর চাচু যেমন ইয়োপানির পিছন পিছন ঘুরেছে, তোকেও সেরকম ঘুরতে হবে। হাতে পায়ে ধরে বলতে হবে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তাকওয়া গিয়ে তাসিনের সামনে দাঁড়ায়, ঘাড় নিচু করে বলে, শোনো বেবি মানিক, বিয়ে করার আগে কিছু টিপস ফলো করতে হবে তোমাকে। তোমার ইয়োপানির পটি পরিষ্কার করতে হবে, গা ভাসিয়ে মুতো দিবে, সেটা পরিষ্কার করতে হবে। কান্না করলে থামাতে পারবি তো? তাসিন অবলার মুখরেখায় আলতো করে ঘাড় নাড়ায়, ধীর কণ্ঠে বলে, পারবো। সত্যি পারবি? বুঝছিস কিন্তু। তাহলে কি তোমরা আমাকে বিয়ে দিবে ইয়োসানের সঙ্গে? যদি আমি পারি। যদি সব করতে পারিস তাহলে বিয়ে দিব। আমি পারবো তো। তাসিনের অকপটে জবাব শুনে তাকওয়া মৃদু গুঞ্জন তুলে বলে, সানজি রে, নাম পরিবর্তন করে কুইক। নিশ্চিত এই জেনারেশনের মজনু সে। লায়লার জন্য সব করতে পারবে। তোর এত সাহস কিভাবে হলো বেবি মানিক? আমি বড় হয়ে গেছি যে, তাই সাহসও হয়ে গেছে। তিথি বসা ছেড়ে উঠে দাঁড়ায়। সানজির কোল হতে সাহমিকাকে নিজের কোলে নিয়ে ভেতরে যেতে যেতে বলে, আপনি নিজে এখন বেড জুড়ে মুতো করেন। মামুনি ছাড়া পটি করতে পারেন না? সব কাজ আমার করে দিতে হয়। খুব শখ বিয়ে করার না? আবার বেবির পটি পরিষ্কার করবে। পাকা পাকা কথা কম বলতে শিখুন। সানজি তাকে একসঙ্গে মৃদু শব্দে হেসে ওঠে। তাসিন চোখ ছোট ছোট করে মুখ ললাটে দাঁড়িয়ে থাকে। বিয়ের কথা বলতে সবাই তার বিপক্ষে কেন চলে যায় বুঝতে পারে না সে। এখানে নির্ঘাত কঠিন পলিটিক্স আছে। ভাবি একটু ওয়েট। আবার কি একটু? সানজি তাসিনকে এক হাতে ধরে তিথির কাছে নিয়ে যায়। ছোট্ট বেবিটার দিকে ইশারা করে বলে, সে দেখবি? তাসিন নিরুত্তর চিত্রে মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে, ভয় পাবি না? না। ভাবে একটু নিচু করো। তিথি ঘুমন্ত পরিটাকে একটু নিচু করে তাসিনের সম্মুখে ধরে। তাসিন স্থির দৃষ্টি তাকিয়ে থাকে বেবিটার দিকে। কি সুন্দর নীরবে ঘুমিয়ে আছে সে। আলতো হাতে সে প্রথম স্পর্শ করে বেবির কোমল হাত। একদম নরম তুলোর মতো তুলতুলে, ধরতেই যেন হাওয়াই মিঠাই হয়ে যাবে। তাসিনের মুখে নির্মল হাসি ফোটে। ভয়গুলো তার উবে যায় মুহূর্তে। সে ঘাড় তুলে স্বচ্ছ হাসি হেসে ফুপিমণির দিকে তাকায়, উচ্ছ্বাসিত গলায় বলে, আমার ভয় করছে না ফুপিমণি। এটা আমার ইয়োপানি। আমি আজকে বাসা গিয়ে পাঞ্জাবি আর টুপি নিয়ে আসবো। তুমি বিয়ে দিয়ে দিবে, আচ্ছা? বিয়ের চিন্তা পরে কর বেবি মানিক। ইয়োপানির বাপ জানলে তোর পিঠে চেলা কাঠ ভাঙবে, সাথে তোকে চাপা শুটকি বানিয়ে রোদে শুকাতে দিবে। আগে মেয়ের বাপকে পটা, নইলে দরজা বন্ধ। দুপুরে শাওয়ার সেরে ধীর পায়ে ওয়াশরুম থেকে বের হয় শেহরিন। মাথায় পাতলা একটা গামছা দিয়ে চুল তার পেছানো, খোপার মতো করে বেঁধে রেখেছে উঁচু করে। কপালে মুখে বিন্দু মৃত্যু জলাগুনো শুভ্র মুখটাকে দানা দানা বেঁধেছে। মা হওয়ার পর থেকে চেহারার মলিনতা ভাব কমে এসেছে, বেশ টকটকে হয়েছে। মায়েদের গায়ে যেন এক স্নিগ্ধ সুবাস এসে ভিড় করেছে তার গায়ে। আল্লাহর অশেষ শুকরিয়া, নর্মাল ডেলিভারির কারণে বেশ কম ঝাঁকি সামলাতে হচ্ছে নাজুক এই রমণীকে। 3 দিন ধরেই ভালোই নড়াচড়া হাঁটাচলা করতে পারছে। শরীরে দুর্বলতা হলেও নিজেকে ধাতস্থ রেখেছে, কারণ একটাই, কঠিন বেড়াজালে আবদ্ধ হয়ে আছে সে। বুকের ভেতর পাথর চেপে থাকলেও মুখে রেখেছে প্রশান্তির ছায়া। মা হয়েছে যে সে। মেয়েকে এই দুর্গম অসময়ে আজ থেকে বাঁচাতে হলেও তো তাকে শক্তিশালী হতে হবে।
আমাকে ক্ষমা করার জন্য হলেও যদি রাজি হতেন। এভাবে বলবেন না মা, ক্ষমার প্রশ্ন আসছে কেন? অন্যায় কম করিনি তোমার সঙ্গে, নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। মা হয়ে এমন অন্যায় মেনে নেওয়া যায় না। সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে আফসোস এবং অনুতাপ, অনেক বেশি কষ্ট এখানে। যেখানে আমি ভুক্তভোগী, আমি একটু মুক্তি পেতে চাই। মুক্তি দিবে কি? শেরিন ক্ষীণ হেসে মিসেস নাজনীমের মুখের দিকে তাকায়। নম্র হাসিতে তাকিয়ে সে বলে, আমি মুক্তি দেওয়ার মতো কেউ নই আম্মা। আপনার অনুশোচনা বোধ টুকুই যে যথেষ্ট ছিল এর জন্য। এটাই আপনার মুক্তি। কুলসিত আত্মাকে দূরে সরিয়ে নিজেকে মুক্তি করে দিন, তাহলেই আপনি মুক্ত। আপনার ভালোবাসা আমি গ্রহণ করব, আপনাকে সম্মান শ্রদ্ধা আমি পরিপূর্ণ রাখবো, আমার কোনো সমস্যা নেই। আমি তো এইটুকুই চেয়েছিলাম। আপনার এই একপাক্ষিক হয়ে মাতৃত্ববোধ প্রশ্নবিদ্ধ করছি। এই পাপ আমি নিজেকে নিমজ্জিত করব কিভাবে আমার জানা নেই। পাপের কাটে পূর্ণতা, এই জন্যই তো পুণ্যের এত দাম। মিসেস নাসলিম ঘোলাটে চোখে শেহরিনের দিকে তাকায়, ভেজা কণ্ঠে বলে, আমি তোমার অনুমতি ব্যতীত একটা কাজ করে ফেলেছি, বলতে পারো অপরাধ করেছি। তোমার লেখা ডায়েরিটা আমাকে নিয়ে যে অনুভূতিগুলো ব্যক্ত করেছো, আমি সেটা পড়েছি এবং সেটা পড়ার পর হতে শুধু মনে হচ্ছে আমি ভালো মা হতে পারিনি। আমি সন্তান মানে বুঝি না, আমি যে আর পারছি না। তোমার কলমের দুটো বাক্যর শক্তি আমার জোগাড় ভিতকে নড়িয়ে তুলেছে। তোমার চোখে চোখ রাখার কল্পনা হচ্ছে আমার। প্লিজ কান্না করবেন না মা, আমার তো কোনো অভিযোগ নেই আপনার প্রতি। আমার নিজের অপারগতা তো কম ছিল না। আসার সময় তো বলে এসেছিলাম আপনার মেয়ে হয়ে ভালোবাসা অর্জন করে নিব। কিছুটা কাজ শিখে ফেলেছি, আর একটু, আশা করি দ্রুত হয়ে যাবে। আমার কিছু লাগবে না। আমি যতদিন বেঁচে আছি আমার সন্তানদের দেখভাল আমি নিজেই করব। তুমি ফিরে চলো আমার সঙ্গে মা, আমার সংসারটা তোমার ছাড়া অন্ধকার হয়ে আছে। শেহরিন নিমিলিত লোচনে তাকে দেখে মিসেস নাজনীমকে। একটা সময় এই মানুষটাকে তার সহ্য পর্যন্ত করতে পারতো না। কত অভিযোগ, কত আফসোস এখনো কানে ভেসে বেড়ায়। তবুও এইটুখানি ভালোবাসা পেতে তার নিরচিত চেষ্টা ছিল। আর আজ সেই ভালোবাসাটা তার চোখের পানি, যা কল্পনার বাহিরে। মানুষ সময়ের থেকেও কোনো কোথায় এনে দাঁড় করায়। জীবনের হিসাব সত্যি অনেক অদ্ভুত, আর পরিবর্তন যেন নিত্যসঙ্গী। আপনার ছেলের অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারবো না আম্মা, আমাকে ক্ষমা করবেন। ওনার হাত ধরে আমি বাসা থেকে বের হয়েছি। তাকে ছাড়া কি করে যাই বলুন? আমি কখনো সেটা পারবো না। এখানে একা একা কিভাবে কি করবে তুমি? ছোট বাচ্চা সামলানো অনেক কঠিন কাজ। তুমি নিজেও তো ছোট মানুষ, তার উপর সান্নিহিত নেই। ওনার অনুপস্থিতি আমাকে শক্ত করে দিয়েছে। আমি এখন হয়তো আর আগে শেহরিন নেই। ভয় শব্দটা এখন আর আমার সাথে পরিচিত হয়ে গিয়েছে বারে বারে মুখোমুখি হতে হতে। মিসেস নাজনীম শেহরিনের মাথায় হাত বুলিয়ে চোখের অশ্রু ঝরান, ভরাট কণ্ঠে বলেন, কষ্ট হচ্ছে তোমার অনেক, তাই না? এই সময়টাতে সান্নিধ্যকে কাছে পেলে না। মেয়ে আর মেয়ের বাবার জন্য কষ্ট হচ্ছে বেশি। জন্মের পর বাবা মেয়ের সাক্ষাৎ এখন পর্যন্ত হয়ে ওঠেনি। জানি না সৃষ্টিকর্তা কবে সুযোগ করে দিবেন। এই কষ্টটা হয়তো কখনো ভুলতে পারবো না, কিন্তু নিয়তি তো মেনে নিতেই হবে। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের এক করে দেয় আবারও। মনে প্রাণে দোয়া করি তোমাদের জন্য মা। তোমার পরিস্থিতি আমি উপলব্ধি করতে পারছি, কারণ এই সব কিছু আমার চেনা জানা। এগুলো অনেক কিছু আমিও পার করে এসেছি। তবে আমি তোমার ধৈর্য দেখে নির্বাক। আমি এতটা ধৈর্যশীল কখনোই ছিলাম না। মুখে বলা সহজ, কিন্তু এই সময়টা পার করা অনেক কঠিন। যে কঠিনটাকে তুমি এত কষ্ট করে সহজ করে নিয়েছো। তোমাকে আমি নতুন করে চিনছি এবং বলতে আজকে বাধ্য হচ্ছি, সান্নিধ্য একটা রত্ন জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। এই ভালোবাসাটুকুই আমার জন্য যথেষ্ট আম্মা। তাহলে যাওয়া কি যাবেই না মা? শেরিন মিসেস নাজনীমের হাত স্বর্ণপর্ণে ধরে, মুখে নরম হাসি বজায় রেখে বলে, আমি খুব নগণ্য একটা মেয়ে। আমার ব্যর্থতার ঝুলি অনেক বড়, কিন্তু আত্মসম্মান বোধের ক্ষেত্রে আমি অনেক বেশি সচেতন আম্মা। এটাই একমাত্র শক্তি আমার। সেই শক্তি ধরে আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমি চাই না আমার খারাপ সময়ের পঞ্জীভূত করে আমি অন্যায়ের আশ্রয় খুঁজি বা অন্যের কাছে যাই। মাথা উঁচু করে তার হাত ধরে সুখনিবাস থেকে বের হয়েছিলাম। ইনশাল্লাহ মাথা উঁচু করে আবারও তার হাত ধরেই মেয়েকে নিয়ে সুখনিবাসে প্রবেশ করব। তার মাঝে যুদ্ধগুলো আমার একান্ত। আমি আমার আত্মসম্মানটাকে খোয়াতে পারবো না। আমায় মাফ করুন। মিসেস নাজনীম শেহরিনকে দেখে স্তব্ধ হয়ে যায়। মেয়েটা অসম্ভব
আত্মসম্মানবোধ তাকে নিশ্চুপ করিয়ে দেয়, যার ফলে প্রসঙ্গ পাল্টে ফেলতে বাধ্য হয় সে। হাতের ওপরে হাত রেখে কোমল গলায় বলে, ভালো থাকো তুমি, এই পরিস্থিতি কাটিয়ে আমাদের বাড়িতে আবার আলোকিত করো, অপেক্ষা করব তোমাদের জন্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় কাটিয়ে প্রস্থানে মিসেস নাজনীন। ঠিক তারপর সময় বিকালের দিকে অ্যাপার্টমেন্টে বিশেষ দরকারে আসে সারফাজ। সানিদের অফিসের কিছু নথিপত্র সংগ্রহ করে তা পরখ করার মাঝে ফোনে কথা বলতে থাকে ভীষণ ব্যস্তভাবে সে। কপালে জমে থাকে শ্বেদকণা, মুখ জুড়ে একরাশ ক্লান্তি ভাব, অবিরাম গতিতে ছুটে চলে ছোটাছুটি। এর মাঝে নজর রাখতে হচ্ছে আবার বিজনেসেও। ভাইয়া? সারফাজ সানজির কণ্ঠ পেতে পিছু ঘুরে তাকায়, কানে থেকে ফোন নামিয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে। দৃষ্টি তাকাতেই সানজি ধীর কণ্ঠে বলে, কথা শেষ করে একটু ড্রয়িং রুমে এসো, দরকার আছে। আচ্ছা যা, আসছি। সানজি চলে যায়। সারফাজ মিনিট পাঁচেক এর মাঝে প্রয়োজনীয় কথা শেষ করে নথিপত্রগুলো গুছিয়ে নেয়। হাত ঘড়িতে সময় দেখে তড়িৎ পায়ে এগোয় ড্রয়িং রুমের দিকে। সারফাজের আগমন ঘটে শেহরিন বসা ছেড়ে উঠে দাঁড়ায় সোফা হতে। অপরদিকে তিথি চুপচাপ মাথা নিচু করে নখ খুঁড়তে থাকে। সারফাজ এক নজর সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। শেহরিনকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, উঠতে হবে না, বসো। সমস্যা নেই ভাইয়া, আপনি বসুন প্লিজ। কি দরকার? আছে দরকার। একটু তাড়াতাড়ি শেষ করো, আমাকে বের হতে হবে আবার। শেহরিন সানজি পরস্পর দৃষ্টি বিনিময় করে। সানজি চোখের পাতায় কিছু একটা বুঝে শেহরিনকে নরম গলায় বলে, আচ্ছা বেশি সময় নিব না। ভাইয়া, শেহরিন তোমাকে কিছু বলতে চায়। জি শুনছি, বলো। একটু ধৈর্য ধরে শুনবে প্লিজ। সারফাজ সানজির দিকে চোখ রেখে তাকায়, ধীর কণ্ঠে বলে, আমার ধৈর্য কি কম হয়ে গিয়েছে? না না, কম হয়েছে তা তো বলিনি, তবে হতে পারে। আগাম সতর্কবার্তা জানান দিলাম। আচ্ছা ধৈর্য ধরে শুনবো, শুরু করা যেতে পারে এখন। শেহরিন নির্বিঘ্নে লম্বা একটা শ্বাস টেনে নেয়, কণ্ঠ পরিষ্কার করে বলে, ভাইয়া আমার নিজের প্রতি ভীষণ রিগ্রেট ফিল হচ্ছে। কেন? আমার কারণে আপনাদের মাঝে এতটা দূরত্ব, বিষয়টা আমার অজানা ছিল, কিন্তু যখন জানতে পারলাম তখন থেকে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সরি শেহরিন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। ভাইয়া আপনি কথা দিয়েছেন, আমার কথা শুনবেন। সারফাজ লম্বা শ্বাস ছাড়ল, বসা ছেড়ে উঠে মুহূর্তে শেহরিন আকুল কণ্ঠে দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে। ফের বসে হাত ঘড়িতে সময় দেখে বলে, ঠিক আছে বলো, কেন আপনি এত কর্ড হচ্ছেন ভাইয়া? অবশ্যই কারণ আছে। কারণটা তো খোলাসা হয়ে গিয়েছে। কারণ কোনো ব্যক্তি যদি অন্যায় করে এবং সেটা সে অনুধাবন করে নিজেকে সংশোধন করে ক্ষমা পাওয়ার যোগ্য কি নয় সে? তিথি ভাবি সানজি আপুর বিষয়ে অন্যায় করেছে, আমরা সেক্ষেত্রে কিছুটা চড়াও হয়েছি। এটা আমি সানজি আপু দুজনেই তিথি ভাবির সঙ্গে ক্লিয়ার করে নিয়েছি। ভাবি আপনার দুজনেই অনুযোগ করে ভাবি আমাদের দুজনের কাছে অনুযোগ করেছেন, বড় হিসেবে এসে আমাদের কাছে ক্ষমা শব্দটা উচ্চারণ করেছে, কিন্তু ভুল বুঝতে পেরেছে, এতটাই তো ভীষণ খুশি আমরা। আমাদের মধ্যে তার প্রতি আর কোনো নেগেটিভ বায়াস নেই। তাহলে আপনি কেন এখনো দূরে সরিয়ে রাখবেন ভাইয়া? কেউ স্বেচ্ছায় দূরে যেতে চাইলে তাকে বাধা দেওয়া উচিত না। আমি তিথিকে মোটেও দূরে সরিয়ে দিতে চাইনি। আমি তাকে ওয়ার্ন দিয়েছি, বুঝিয়েছি, বাট সে আমার কথা রাখেনি, আমার বিশ্বাস ভেঙেছে। আর সে জানতো বিশ্বাস ভাঙার পরিমাণ কি হতে পারে। এরপরেও সে ভুল করলো। আমি কিভাবে এখন তার ভালোটা নিয়ে সব কিছু শুধরে নিব? এটা নিশ্চিত সে ঠিক হয়ে যাবে। তার কতদিনের গ্যারান্টি দিতে পারছো তোমরা? ভুল কি শুধু মানুষই না জেনে করে ভাইয়া? আমরা তো জেনে শুনে কত ভুল করি। আমরা নিশ্চিত থাকি এই কাজটা করলে আমাদের ক্ষতি হবে, তবু আমরা অন্যায় দ্বারা প্রভাবিত হয়ে সেই ভুলটাই করি, এবং দিন শেষে যখন বুঝতে পারি এই কাজটা করা আমার ঠিক হয়নি, তখন অনুশোচনায় ভুগি। আমি চাই নিজেকে সংশোধন করে নিতে, কিন্তু সংশোধন দরকারই যদি বন্ধ হয়ে থাকে, আমি নিজেকে কিভাবে প্রমাণ করব? প্রভাবিত হওয়া জিনিসটা খুব খারাপ শেরিন। এখন ভুলগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে, বাট যখন অন্য কেউ এসে আবার প্রভাবিত করবে, তখন সেই সময়টুকু দিন আগে এই বিশ্বাসটা তিথি ভাবি হারিয়েছে, যে বিশ্বাসটা ফিরিয়ে আনতে দিন। তারপরে দেখুন, আমি অনুরোধ করছি ভাইয়া, প্লিজ এভাবে পবিত্র একটা সম্পর্ক ভাঙবেন না। একটা বার তাসিনের কথা ভাবুন, এই বাচ্চাটা মা বাবা কাউকে ছাড়া থাকতে পারবে না। তাকে আমরা কেন এত বড় শাস্তি দিব বলেন? ওর কি দোষ?
এই একটা জায়গাতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। এটা তিথি মা হয়ে বুঝতে পারেনি। সে ভাবেনি আমাদের বাচ্চাটার কথা। সে যে ন্যাড়া মাইন্ডের ছিল, সে মাইন্ডটা তাসিনের জন্য কতটা বিপজ্জনক হতো বুঝতে পারছো? বাচ্চাটা বেশিরভাগ মায়ের গুণাবলীতেই বড় হয়। তাসিন কি শিখতো? তিথি স্থির চিত্তে চোখ বন্ধ করে নেয় নির্বিকার। কর্নিশে চিকচিক করে জলের কোনা। সারফাজের কথাগুলো তার অন্তরে দগ্ধ করে। এগুলো সে বুঝতেই টানা 1 মাসের মনস্থির যুদ্ধে। হ্যাঁ, একটু দেরিতেই বুঝেছে, তবুও তো সে বুঝেছে। আপনার স্বার্থকর্তা তো এখানে ভাইয়া। সৃষ্টিকর্তা আপনাকে সত্যি ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আপনার ভালোবাসাকে আবার আপনার কাছে ফিরিয়ে দিয়েছে নতুন করে, আপনার মতো করে, যেমনটা আপনি চেয়েছিলেন। তাহলে এই ভুলটা ফুল হিসেবে গ্রহণ করুন প্লিজ, যেটা গোটা একটা মানুষের ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছে। সারফাজ শেহরিনের যুক্তি পাল্টা জবাব দিতে চেয়েও দেয় না, থেমে যায় এবং প্রতিটা কথা অনুধাবন করে সে। মেয়েটা ভুল কিছু বলেনি, এটা সত্যি। এটা ভুল না হলেও তিথি কখনো পরিবর্তন হতো না, কিংবা তার ভেতরে সেই কালো একটা ছায়া কখনোই দূর হতো না। আমি মা ছাড়া বড় হয়েছি। মায়ের অভাব আমাকে শত পূর্ণতার মাঝেও অভাবী করে রাখে, যেটা কোনো কিছুতে কোনোভাবে পূর্ণ হয় না। আমি বুঝি একটা বাচ্চার জন্য মা বাবা দুজনেই কতটা গুরুত্বপূর্ণ ভাইয়া। আমি যে ভয়াবহ বিষয়টা ফেস করে এসেছি, কোনোভাবেই চায় না আমার শত্রু সেই বিষয়টা ফেস করুক। একটা আলাদা বেদনা থাকে এখানে, সেটা প্রকাশ করা যায় না, যেটা কেউ বোঝে না। সন্তানের জন্য বাবা মা দুজনেই সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ, দুজনের ভূমিকা অমনাদ্য। আমি তাসিনকে কোনো প্রকার ভয়াবহতার সম্মুখীন হতে দিব না। দরকার হলে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি ভাবির হয়ে। প্লিজ শেরিন, এসব বলবে না। তুমি আমার বোন, পায়ে ধরার মতো কেউ নয়। আমি তোমার কথাগুলোর গুরুত্ব দিয়েই শুনেছি। আমি কিভাবে বুঝবো আপনি গুরুত্ব দিয়েছেন? শারাফাত শেরিনের দিকে তাকায়, কৃচিত হেসে বলে, ইঞ্জিনিয়ার না হয়ে লয়ার হওয়া উচিত ছিল তোমার। কি করতে হবে? শেরিন সানজি একসাথে উচ্ছ্বসিত হয়, উৎফুল্ল গলায় বলে, ভাবির সঙ্গে এই মুহূর্তে সব ক্লিয়ার করে নিতে হবে এবং ভাবির সম্মানে দিয়ে তাকে সসম্মানে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন তো আমি বাসায় যাচ্ছি না, আমার ভীষণ দরকারি একটা কাজ পেন্ডিং আছে। আচ্ছা আচ্ছা, যখন বাসায় যাবেন তখন। আর এখন ভাবির সঙ্গে গিয়ে দাঁড়ান, দুজনকে সরি বলুন। সারফাস হাত ঘড়িতে আবারও সময় দেখে নেয়। দেরি হয়ে যাচ্ছে অনেকটা। এর মাঝে আরো দেরি হলে সমস্যা। সে বসা ছেড়ে উঠতে হতাশ গলায় বলে, লাইফে ফার্স্ট দেখলাম আসামি আর ভুক্তভোগী এক হয়ে বিচারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই। এখন সরি বলো দুজনকে। সারফাস তিথির সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে। তিথি নিজের কান্না আড়াল করে ব্যর্থ চেষ্টা করে মুখ ঘুরিয়ে নেয় মুহূর্তেই। সারফাস নিজের হাত বাড়িয়ে চোখের পানি মুছে দেয়, ধীর কণ্ঠে বলে, সরি। তিথি এতদিন পর স্বামীর আদরের ছোঁয়া পেতে আপ্লুত হয়ে ডুকরে কেঁদে ওঠে। কৃচিত একদৃষ্টে তাকিয়ে সারফাজের সঙ্গে চাপটে ধরে আষ্টে পিষ্টে চোখ বন্ধ করে কান্নাকাটি গলায় বলে ওঠে, সরি 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 সরি, রিয়েলি সরি। মে মাসের শেষ দিন আজ। কাঠফাটা রোদ, যেন আকাশ থেকে আগুন ঝরছে। তীব্র দাবদাহে চট্টগ্রামের রাজপথ তপ্ত লোহায় পরিণত হয়েছে। কিন্তু আদালত চত্বরের বাইরে এক জনসমুদ্রে গরমে কোনো তোয়াক্কা নেই। শত শত মানুষ হাজার হয়েছে, পক্ষ বিপক্ষে সংঘর্ষে, রক্তারক্তি, পুলিশের বাঁশির আওয়াজ, লাঠিচার্জ, সব মিলিয়ে একগোছায় উত্তপ্ত পরিবেশ। ক্ষমতার জোরে শাহজাহান সাহেব সান্নিধ্য রিমান্ড বাতিল করে দিয়েছে, কিন্তু মাস পেরোতেই পুলিশ আজ পুনরায় চার্জশিট দাখিল করেছে। গুঞ্জন গেঁথেছে সহযোগী আসিফের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে। তাকে ধরা এখন সময়ের ব্যাপার। সমস্ত রাজনৈতিক মারপ্যাচ পেঁচিয়ে তাকে সান্নিধ্যকে আজ করা হয়েছে আদালতে হাজির। সমস্ত বিচারাধীন প্রক্রিয়া শেষে আদালতে 7 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে। নেতা সাহেবকে এখন তোলা হবে বিশেষ প্রোটোকল সম্পন্ন প্রিজন গাড়িতে। পুলিশ, ক্যামেরা, সাংবাদিক সব সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। ঘাম ছুটে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, কেননা সান্নিধ্য সমর্থিত লোকজন, অর্থাৎ পুরো ফটিকছড়ি উপজেলার মানুষ আজ রাজপথে নেমেছে, আন্দোলন শুরু করেছে। তাদের দাবি যে কোনো মূল্যেই এমপি সাহেবের মুক্তি চাই। কয়েক দফা পাল্টাপাল্টি হামলা, কাঁদন গ্যাস ছোড়া হয়েছে, ইটপাটকেল সহ রক্তারক্তি হামলা, পুলিশ সহ বেশ কয়েকটি সামর্থিক জনগণ আহত হয়েছে। পুরো কোর্ট চত্বর জুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। উত্তাল সেই মুহূর্তে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাঝে আদালত হতে বের হয় সান্নিধ্য।
হাতে নেই কোনো হাতকড়া। হতে পারে ক্ষমতার খানিকটা প্রতিফলন। মোটামুটি সব জায়গাতে বিচরণ ঘটিয়ে রেখেছে। পরনে তার সাদা শার্ট, কোনই অবধি ঝুলানো হাতা, ক্রিম রঙের প্যান্ট, মুখে কালো মাস্ক, কপালে জড়িয়ে আছে এলোমেলো চুল রশ্মি। দীপ্ত অগ্নিযুক্ত আর অটল চাহনি শির দ্বারা সবসময়কার মতোই উঁচু, যেন হাজার প্রতিকূলতার মুখেও মাথা নোয়াবার নয় সে। দুর্নিবার তার চাহনি বলন। সান্নিধ্যকে দেখা মাত্রই সমর্থিক গর্জে ওঠে, স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। পুলিশের বাধা অতিক্রম করে তারা এগিয়ে আসতে শুরু করে, যার ফলে মুহূর্তেই প্রতিপক্ষ ও পক্ষের সংঘর্ষ লেগে যায়। পরিস্থিতি হয়ে যায় বেহাল। পুলিশ ফের হিমশিম খায় পরিবেশ শান্ত করতে। শানিত ডান হাত উঁচু করে তার সমর্থে লোকজনদের উদ্দেশ্য করে হাত নাড়ে। মাস্কের আবরণ নিচে তার সুদর্শন মুখটি ফুটে ওঠে নির্বাক হাসি। দীপ্ত চাহনি। সবাই শান্ত হয়, ইশারা দিলেই খুব একটা কাজে দেয় না। শত শত মানুষ তার পক্ষে উচ্চ গলায় গান ছাড়ে। প্রখর এই উত্তেজনার মাঝে ভিআইপি গাড়ির চারপাশে হনহে খুঁজতে খুঁজতে এগিয়ে আসে মাথায় হালকা নীল ওড়না টানা এক নারী। বাম হাতে তার ওড়না দ্বারা অর্ধমুখ ঢাকা, পেছনে একাধিক পুলিশ তাকে সমস্ত জনগণ হতে আলাদা রেখেছে। চোখ জুড়ে ব্যাকুলতার সম্ভার। সান্নিহিত গাড়িতে ওঠার আগ মুহূর্তে অরণ দৃষ্টি স্থির হয়। দৃষ্টির কোটরে সে বন্দী হয় তার উত্তাল বুকের ঢেউ তোলা হৃদয় বহর্দ অর্ধাঙ্গিনীকে, তার শেহরিনকে। শত শত মানুষের ভিড়ে সমস্ত বাধা অতিক্রম করে যে কিনা ছুটে আসছে তার পানে। শারফাস সানিদের কথা রাখতে তৎপর। শেরিনের অনুরোধে আজ সে নিয়ে এসেছে দেখা করাতে, কিন্তু এত জনগণ যে হবে এটা তার ধারণার বাইরে ছিল। শেহরিনকে নাম করেছিল এই মুহূর্তে দেখা করতে, কিন্তু নেতা সাহেবের স্ত্রীতে শোনেনি। হাজার কষ্ট হলেও সে দেখা করবেই। উপরন্ত না পেয়ে শারফাস তাৎক্ষণিক পুলিশের দরখাস্ত করে। ক্ষমতার জেরে পুলিশ মহিলা তত্ত্বাবধায়কে শেহরিনকে গাড়ির কাছে নিয়ে যায়, যাতে কোনো পুরুষের হাতের অশ্লীল ছোঁয়া শরীরে না লাগে। শানিত গাড়ি ওঠা হাত বাড়িয়ে দেয়। শেহরিন পাগলের মতো ছুটে আসে গাড়ির দরজার কাছে। দগ্ধ গরমে তার মুখ লাল হয়ে উঠেছে। শক্ত বুটে পিষ্টে যাওয়া পাতা তার রক্তাক্ত। সবকিছু অর্থবিহীন করে কাঁপিয়ে থাকা হাতটার দিকে স্পর্শ করে নেতা সাহেবের হাত। মুখ হতে ওড়না সরে যায় শেহরিনের। দীর্ঘ দূরত্বের চোখে তৃষ্ণা মেটায় পরম তৃপ্তিতে। ঠোঁটের কোণে ফুটে অদম্য এক হাসি। চোখ হতে নিঃশব্দে গড়িয়ে পড়ে নোনা জল। শেহরিন নেতা সাহেবের শক্ত হাতে আষ্টে পিষ্টে আঁকলে নেয়। ক্ষত কলসিটে হাতের তালুতে খুব যত্নে ঠোঁট ছুঁয়ে দেয়। এক ফোঁটা অশ্রুর কণা স্পর্শ পেতেই নিরন্তর গলা উন্মোচন করে। ডোন্ট ফিল ব্যাকগ্রাউন্ড। নেতা সাহেব শিরদাঁড়া উঁচু করে প্রবন্তন করুন। আপনার শেহরিন আপনার পাশে আছে। অগাধ বিশ্বাস, অদম্য সাহসের স্ফুটন, যে কণ্ঠে নেই ন্যূনতম করুণা। শেহরিন মুখরিত দুটো শব্দ সান্নিধ্য শ্রবণে গিয়ে বাড়ি খায়। সারা দেহ বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দেয় সঙ্গে সঙ্গে। ঠোঁটের কোণে খানিকের মৃদু হাসি ফুটে ওঠে তার। সে হাসিতে সে খুঁজে পায় লড়াই করার সাহস। সান্নিধ্যের চোখের পাতা আশ্বাস দেয় শেহরিনকে। নীরব বার্তা একের অপর একের কথা যেন দৃঢ় সংকল্পে আবদ্ধ হয়েছে। এদিকে পরিস্থিতি প্রতিকূল দেখে পুলিশের নির্দেশে দ্রুত গাড়ি ছেড়ে নেমে যায়। শত হাতে হতে নরম হাতে ছুটে যায় ধীরে ধীরে। গাড়ি দরজা লেগে যায় সাথে। মহিলা পুলিশগণ ঠেলে সরিয়ে দেয় শেহরিনকে। অধিক ভিড় তার সামলাতে না পেরে হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নেয়। পা হতে সামান্য রক্ত ঝরে জুতো ভিজে তোলে, তবুও সে নিস্তেজ হয়ে যায়। ভেজা চোখ দুটো দীপ্তি চাহনিতে দুহাতের সামনে ঠেলে গাড়ির পিছু পিছু ছুটে যাওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু মহিলা পুলিশগণ তাকে ফের আটকে ধরে। শেহরিন সরা তুই, শেহরিনকে সরা, ওর পায়ে রক্ত। ভেতর হতে সান্নিধ্যে ক্রমাগত গর্জন ভেসে আসে। হাত মুঠো করে শক্ত করে চেপে ধরে। শারফাসকে নির্দেশ করে শেহরিনকে সরিয়ে নিতে। শারফাস ভিড় উপেক্ষা করে মহিলা পুলিশদের জোর গলায় বলে শেহরিনকে ছাড়তে। দুহাত প্রসারিত করে ন্যূনতম দূরত্ব বজায় রেখে সে সবাইকে পিছু হটাতে বলে। আব্রাহাম রিমান এসে পিছন থেকে আশেপাশের সবাইকে সরিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধুলোবাড়ি উড়িয়ে চোখের পলকে অদূরে চলে যায় গাড়ি। শেহরিন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আপনা আপনি শূন্যে তোলা হাতটা তার নেমে আসে। নেতা সাহেব তার দৃষ্টিসীমার বাহিরে চলে গিয়েছে, তবে খানিকের হাতের স্পর্শ তার শক্তি সঞ্চয় করে
পড়েছে। নীল ওড়না ভেদ করে রোদের তীব্রতা তার ভেজা চোখ দুটো আরো চলচল করে তোলে। ম্লান দুপুরে সূর্যের তাপ বাড়তে থাকে, ধীরে ধীরে কমতে থাকে মানুষের ভিড়। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে শিরোনামের পাশাপাশি স্থান পায় এক ক্ষমতাধর রাজনৈতিক নেতার কঠিন মুহূর্তের এক ফালি ভালোবাসা আর তার স্ত্রীর নিঃশব্দ সমর্থনের গল্প।